2026 সালের রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর এই বিধানসভা নির্বাচনের আগেই বাংলার কিন্তু মেরুকরণের রাজনীতি শুরু হয়ে গেছে। আমরা জানি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে যুযুধান দুই পক্ষ বিজেপি। প্রত্যেকের রাজনীতির প্রধান স্ট্র্যাটেজি কিন্তু এই মেরুকরণ। একদিকে বিজেপি হিন্দুত্ব নিয়ে রাজনীতি যেমন করে, এবং এবারে বলা যেতে পারে হাতে গরম ইস্যু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন। সুতরাং বিজেপির ক্ষেত্রে এক কথায় বলা চলে সোনায় সোহাগা। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কথা যদি বলা হয়, তারাও কিন্তু যখন রাজনীতিটা জন্ম হয় তৃণমূল কংগ্রেসের, সংখ্যালঘু ভোট কিছু থাকলেও সেরকম ছিল না। এবং বিশেষ করে 2011 ক্ষমতায় দখলের পর সংখ্যালঘুর ভোট পুরোটাই বামফ্রন্ট থেকে সুইং করে চলে যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। এবং এই মুহূর্তে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের প্রধান ভিত্তি কিন্তু এই সংখ্যালঘু ভোট। রাজ্যে যেখানে প্রায় 35% সংখ্যালঘু ভোট রয়েছে, সুতরাং সেই ভোটটাই কিন্তু প্রধান টার্গেট তৃণমূল কংগ্রেস। এবং তা আমরা বারবার দেখেছি 2019-এর লোকসভা নির্বাচনে, 2021-এর বিধানসভা নির্বাচনে, 2024-এর লোকসভা নির্বাচনে, অথবা যেসব লোকাল বডি ইলেকশন, পঞ্চায়েত, পৌরসভা বা উপনির্বাচন, সব ক্ষেত্রে কিন্তু সংখ্যালঘুরা দুহাত ভরে আশীর্বাদ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে। আর সেই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী অকপট বলে ফেলেন যে গরু দুধ দেয় সে গরুর লাথি খেতেও তিনি রাজি। এবার সামনে যে 26 বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেইখানেও কি এই মেরুকরণের রাজনীতি অপেক্ষা করছে। যেহেতু যুযুধান দুই পক্ষ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, সুতরাং বাংলার রাজনীতিতে মেরুকরণই কিন্তু অপেক্ষা করছে। অর্থাৎ 2026 যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, তাতে এই মেরুকরণটাই কিন্তু প্রধান হাতিয়ার। অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সিপিএম, কংগ্রেস, তারা এই মেরুকরণের চাপে হয়তো অস্তিত্বের সংকটেও পড়ে যেতে পারে। এ সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। বিশিষ্ট অতিথিরা থাকবেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবে, তারা নিজেদের মতামত তুলে দেবেন, মতামত বলবেন আপনাদের সামনে। সব কিছু নিয়ে আলোচনা করব। কিন্তু সবচেয়ে যেটা বড় প্রশ্ন, যে এই মেরুকরণের রাজনীতি সত্যি কি কতটা সুস্থ রাজনীতি হতে পারে বা কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রথমত বলা যেতে পারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তার কারণ আমরা জানি যে মেরুকরণের বিষয় যখনই আসবে, তখনই সাম্প্রদায়িক নানা বিষয়গুলো সামনে আসে। আর সাম্প্রদায়িক বিষয় সামনে আসার মানেই আমরা জানি রেষারেষি তৈরি হয়ে যায়। এবং বাংলার রাজনীতিতে যেটা গত কয়েক দশক ধরে বাংলার মানুষ দেখে এসছে, শুধু বাংলার মানুষ নয়, গোটা ভারতবর্ষের মানুষ দেখে এসছে যে বাংলার রাজনীতি মানে এক শ্রেণীর মানুষ কিন্তু অন্য শ্রেণীর মানুষকে পেটানোর লাইসেন্স পেয়ে যান, মারধর করার লাইসেন্স পেয়ে যান। ফলে প্রশ্ন কিন্তু উঠেই যায় যে তাহলে কি এই মেরুকরণের রাজনীতি যদি বাড়তে থাকে বাংলায়, তাহলে হয়তো আরও বেশি লাইসেন্স পেয়ে যাবে এই যারা মারধরটা করে বা বিরোধীদের জব্দ করার চেষ্টা করে। বলার অপেক্ষা রাখে না। এই বিরোধীদের জব্দ করা বা মারধরের যে লাইসেন্স, এ কিন্তু নতুন নয়, দশক ধরে চলে আসছে। আমরা জানি যদি বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, ঠিক সেই সময় এই বিষয়গুলো কিন্তু বারবার সামনে এসেছিল। বামপন্থীদের হাতে বারবার আক্রান্ত হতেন তৎকালীন বিরোধী তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস। এমনকি সবচেয়ে যদি ভয়ঙ্কর ঘটনা বলা যেতে পারে, তা কিন্তু আছে সাইবারি হত্যাকাণ্ড। তো সুতরাং আগামী দিনে মেরুকরণের রাজনীতি অপেক্ষা করছে। এই সব কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা ইতিমধ্যে চলে এসেছেন। আমাদের মধ্যে এসছেন তৃণমূল কংগ্রেস নেতা অপার্থিব ইসলাম। অপার্থিব বাবু, আপনাকে স্বাগত জানাই টাইপ টিভি বাংলায়। আমাদের মধ্যে আছেন বিজেপি মুখপাত্র আলী হোসেন। আলী বাবু, আপনাকে স্বাগত টাইপ টিভি বাংলায়। আরও আসবেন, আরও অতিথিরা আসবেন, সবার সাথে কথা বলবো, সবার মতামত নিয়ে জানার চেষ্টা করব যে আগামী দিনে বাংলার রাজনীতি কী অপেক্ষা করছে। প্রথমে আসি অপার্থিব বাবুর কাছে। অপার্থিব বাবু, আপনারা রাজ্যে ক্ষমতায় রয়েছেন গত প্রায় 14 বছর হতে চলল, এবং এই মুহূর্তে বলা যেতে পারে রাজ্যের শাসক দল বা আপনার দলের প্রধান ভিত্তি সংখ্যালঘু ভোট। বলার অপেক্ষা রাখে না, প্রায় 35% সংখ্যালঘু ভোট রয়েছে। তো এবারের বিধানসভা নির্বাচনে 26 যে হতে চলেছে, এই মেরুকরণ রাজনীতি কি বাংলা অপেক্ষা করছে? আপনারাও কি মেরুকরণ রাজনীতির পথেই পা বাড়াবেন? কি বলবেন?
দেখুন, প্রথম আমি টিভির ওপারে যারা রয়েছেন, যারা দেখছেন, তাদের সকলকে আমার নমস্কার, ধন্যবাদ নমস্কার। এবং অভিনন্দন। দেখুন, বাংলার রাজনীতি ওইভাবে মেলালে আপনি কিছু খুঁজে পাবেন না। স্বাধীনতার পর থেকে হুম যে দুটো সরকার চলেছে, হুম হুম কংগ্রেস এবং বামফ্রন্টের যে সরকার চলেছে, সেই ঠিক। সরকার আজকে যারা আজকে দেউলিয়া, তারা আজকে আপনার ওই সংখ্যালঘু আর সংখ্যাগুরু করেন। আপনি বলতে পারবেন এমন কোন প্রমাণ আপনার কাছে আছে সত্যজিৎ বাবু, যে এই দুটি সরকার যখন চলেছিল, আপনি এই মানে বর্তমান 10-11 বছর বাদ দিয়ে যে সময়টা ছিল, বলতে পারবেন যে একটা সাধারণ মানুষ কোন রকম ভাবে উপকৃত হয়েছিলেন? আজকে একটা কৃষক, একজন বিধবা মানুষ, একজন ছাত্র, একজন ব্যবসাদার, একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনার অকাল মৃত্যু, যে আপনার সাপে কেটে হোক, আপনার বন্যাতে ডুবে হোক, বাজ পড়ে হোক, কৃষকের ফসলের ক্ষতিপূরণের হোক, এই ধরনের কোনোদিন একটা মানে অভাবী যারা, তাদের কন্যাশ্রী, রূপশ্রী, এই ধরনের একটা প্রকল্পের নাম করুন যেটা ছিল আমাদের জনমুখী, সাধারণ মানুষ, একদম নিম্ন শ্রেণীর সাধারণ মানুষ উপকৃত হয়েছিলেন। কারণ এই বাংলার মানুষ এটা প্রকল্পগুলো দেখে কিন্তু নিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন, অস্বীকার করার কোনো একদম জায়গা নেই। কেউ আনেননি এটা, এটা কেউ কোনোদিন আনেননি। ওই জন্যেই কেউ যদি বলে থাকেন বা কেউ যদি বোঝান কাউকে যে এই যে প্রশ্ন চিহ্ন থাকবে কিনা, আমি বলবো এখানে যদি এই প্রশ্নই আমরা যদি সামিল হই, তো মানে আমার মনে হয় অনেক মানুষ আন্ডার এস্টিমেট করবেন, এটা ভাবাই যায় না। কারণ এই দলটা দলটা কিন্তু রাজনৈতিক দল এমনি বলতে পারেন, কিন্তু আদপে হলো মানুষের দল। এখানে আপনি আরো দেখবেন যে যে কোনো এই সরকারের বেনিফিট পেতে গেলে কোনো নেতা কেতা, মন্ত্রীর, প্রধান, সভাপতি, কারোর কোনো সুপারিশ, কোনো কিছু লাগে না। সবকিছু অনলাইন করে দেওয়া হয়েছে, আমরা তো আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এখানে কোনো রং দেখা হয় না, কোনো জাত দেখা হয় না, কোনো ধর্ম দেখা হয় না, কোনো রাজনৈতিক দল দেখা হয় না। যে মানুষের তার সাপোর্টিং পেপার, যেসব প্রয়োজনীয় পেপার ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, সেইটা মিলে গেলেই তিনি পাচ্ছেন। আর এই জন্যই বারে বারে 3বারই আমরা দেখলাম 11 সালেই ক্ষমতায় আসার পরে, 16 সালে বললে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বামপন্থী বন্ধুরা যদি থাকেন রাগ করবেন না, আপনারা বাক্স থেকে পাঞ্জাবি ধুতি একদম আয়রন করে রেডি হয়ে গেলেন, আমরা এবার বসবো। কিন্তু বাংলার মানুষ সেই বাড়া ভাতে আপনাদের ছাই দিয়ে দিয়েছে। বাংলার মানুষ মূল্যায়ন করেন, বাংলার মানুষ ধৈর্যশীল, বাংলার মানুষ প্রত্যেককে সময় দিয়েছেন। কংগ্রেসের সরকারকে সময় দিয়েছেন, বামপন্থীদেরকে সময় দিয়েছেন, কেউ কিছু করেননি, অনেক ধৈর্যশীল বাঙালি। তাই বাঙালি দেখিয়ে দিলেন 11-র রেকর্ড নিজেই 16 সালে নিজেরাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই ভাঙলেন। 16-র পরে আবার চলে এলেন ইসকে বার 400 পার, ইসকে বার 200 পার, 21-এ চলে এলেন, তারপর অমুক পার, একবার ধুয়ে মুছে সব কিছু থাকবে না, সে ভুল বকছেন, গোটা দিল্লিটাকে নিয়ে চলে এলেন। আমাদের মধ্যে ইতিমধ্যে এসে গেছেন রাজনৈতিক বিশ্লেষক সোমেন চক্রবর্তী। সোমেনবাবু, আপনাকে স্বাগত জানাই। আছেন কংগ্রেস নেতা রতন বালা। রতনবাবু, আপনাকে স্বাগত জানাই। বলুন নবদ্বীপবাবু। বলছি যে আজকে সেই জায়গাতে অনেক কিছু করলেন। 21-এর নির্বাচনে গোটা দিল্লিটা, সম্মানীয় প্রধানমন্ত্রী সাহেব এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এলেন, আরো বহু মন্ত্রী, গোটা দিল্লিটাকে আনা হলো, এবং বহু অবৈধ পয়সা খরচ করা, তার প্রমাণ অনেক কিছু আছে। খাওয়া দাওয়া হলো, অনেক কিছু হলো, কিন্তু বাংলার মানুষকে এক ফোঁটা টলাতে পারেননি। ভোট অফ পার্সেন্টেজ যেমন বেড়েছে, সিটটাও সেরকম বেড়েছে। তাই যারা আবারও দিবা স্বপ্ন দেখছেন 26-এর জন্য, আমি বলবো বোবারা যখন স্বপ্ন দেখে না, দেখবেন রাত্রি যদি কোনো বোবা মানুষ স্বপ্ন দেখেন, তিনি তো পরিস্ফুট করতে পারেন না, মুখে বলতে পারেন না, সারা পাড়াটাকে মাথায় করেন ব্যা 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 করে। তাই এই মুহূর্তে যারা স্বপ্ন দেখছেন যে 26 সালে আমরা ক্ষমতায় আসবো, তারা কিন্তু অত্যন্ত এটা মানে মূর্খর স্বর্গে বাস করছে না। এটা মানুষের দল, বেশ, এটা মানুষের ঠিক দলে আছে, ঠিক পরিণত আছে, হয়েছে আসবো এটা। সোমেনবাবু। অপারদীপবাবু, আসবো আপনার কাছে। একটু সোমেনবাবুর কাছে যাই। সোমেনবাবু, সামনেই 2026 বিধানসভা নির্বাচন। যে বিষয়টা বারবার সামনে আসে তা হচ্ছে মেরুকরণের রাজনীতি। এই মেরুকরণের রাজনীতি কি বাংলার অপেক্ষা করছে 2026-এ? কী সম্ভাবনা দেখছেন আপনি? আমি
আজকের যে বিষয় এবং আপনি যে প্রশ্নকে উত্থাপন করলেন, হুম হুম আমি সেই প্রশ্নের সঙ্গে 100% সদর্থক আহ, যে সহমত জ্ঞাপন করি। কারণ কি, রাজনীতির যে আমরা বিশ্লেষণ করি তাতে কি হয়েছে যেমন সেটা একটা জায়গা থাকে, আর শুধুমাত্র ইতিহাস সর্বস্বতা নিয়ে পড়ে থাকলে তো চলবে না। অর্থাৎ ঠিক, কি হতে চলেছে সেইটা আমাদের কাছে এই মুহূর্তে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আহ উম, বলা যায় তাৎপর্যপূর্ণ। হুম হুম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি যে জায়গায় এসে পৌঁছেছে, হুম তাতে আগামী দিনে, যেটা আমরা এক কথায় বলি রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, যে আইডেন্টিটি অফ পলিটিক্স, অর্থাৎ আত্মপরিচিতির রাজনীতি, সেইটা প্রাধান্যমূলক জায়গা নেবে। এবং সেখানে শুধু ধর্ম নয়, ধর্মের থেকেও আরো অনুবৃত্ত আমরা যেটা বলি, অর্থাৎ একই ধর্মের মধ্যে থেকে তার মধ্যে হিন্দু ধর্মের মধ্যে দলিত, হিন্দু ধর্মের মধ্যে কুর্মী সম্প্রদায়, হিন্দু ধর্মের মধ্যে থেকে রাজবংশী সম্প্রদায়, অর্থাৎ জাত পাত গোষ্ঠী, এগুলোকে কেন্দ্র করে যে ছোট ছোট একটা বৃত্ত তৈরি হয়েছে সমাজের মধ্যে, তা বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা আলোচনার বিষয় হতে পারে, গবেষণার বিষয় হতে পারে। কিন্তু 26-এর রাজনীতিতে এটা কিন্তু বলা যায় উত্তরপ্রদেশের মতোই অপেক্ষা করছে। যে দল বা যে দলের রাজনীতিক নেতারা এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এই যে জাতপাতের রসায়ন বা ধর্মের রসায়নকে ব্যবহার করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ তৎপর হবে, সেই বলা যায় 26-এর মসনদ দখল করবে। এক্ষেত্রে যেমন একাধারে বরণীয় নেতৃত্বের প্রয়োজন হবে, তেমন ভাবেই খুব প্রয়োজন হবে আঞ্চলিক পর্যায়ে উঠে আসা ছোট নেতা, কিন্তু তার মেজর ভূমিকা থাকবে। কারণ ভোট জড়ো করার রাজনীতি 26-এর রাজনীতির একটা বড় বিষয় হিসাবে উঠে আসবে বলে আমার। ঠিক ঠিক। তার মানে 2026-এ মেরুকরণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আলীবাবু, আমরা যদি দেখি বিজেপির উত্থান, বিজেপির জন্ম 1980 সালে বিজেপির জন্ম প্রতিষ্ঠিত হয়, এবং তারপরে বিজেপির রাজনীতি কিন্তু মেরুকরণ ছিল না, কিন্তু রাম মন্দিরকে হাতিয়ার করেই বিজেপির এই বিস্তার। লালকৃষ্ণ আদবানি আমরা জানি, রাম মন্দির আন্দোলন, ফলে এই মেরুকরণ যেটা বারবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়, তো 26-এ কি বিজেপি এই মেরুকরণের পথেই হাঁটবে? প্রধান স্ট্র্যাটেজিকে হিন্দুত্ব নিয়ে রাজনীতি, কি বলবেন? দেখুন, আপনি যেটা বলছেন ভারতীয় জনতা পার্টির উত্থান কোনো ধর্মীয় সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে হয়নি। আপনারা জানেন বিজেপি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল। সর্বভারতীয় রাজনৈতিক দলে আজকে আমরা 21টা রাজ্যে এনডিএ সহ আমরা ক্ষমতায় আছি। এর আগেও এনডিএ সরকার, বর্তমানেও এনডিএ সরকার আমরা দিল্লিতে দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আমরা পরিষ্কার করে বলেছি, আমাদের নেতা তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মাধ্যমে এই সরকার চলবে। একটু একটু থামাবো আলীবাবু, আমাদের ইস্তাহার ছিল। আলীবাবু একটু থামাবো। একইভাবে আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন আলীবাবু একটু বলে দিন। 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত অটলজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, আর সেই সময়ও আমরা আচ্ছা, আপনাদের টিভি সাউন্ড এনডিএ গুলো একটু সরকার, অফ করে প্রকৃত দেবেন। এনডিএ সরকার 24টি আলীবাবু রাজনৈতিক দল টিভি নিয়ে সাউন্ড আমরা থাকলে সরকার একটু অফ করে দেবেন, চালিয়েছিলাম। কারো টিভি সাউন্ড পাওয়া যাচ্ছে, একটু অফ করে হ্যাঁ, দেবেন। অফই তো আছে। না না, বেশ, অফ আছে বলুন। তো। বেশ, বলুন। না, সেই জন্য যেটা বলেছিলাম হ্যাঁ, বলুন। যে অটলজি যখন প্রধানমন্ত্রী ছিল সেই সময় আমরা 24টি রাজনৈতিক দল নিয়ে সরকার চালিয়েছি। আমাদের সরকার ভারতবর্ষের মানুষ দেখেছে। আমরা পরবর্তীতে 2014 সাল থেকে আজও আমরা দিল্লির ক্ষমতায় রয়েছি। আমরা কোনোদিনও সাম্প্রদায়িক রাজনীতিকে আমরা মদত দেই না, প্রশ্রয় দেই না, কোনোদিনও আমরা ভাবিনি। কিন্তু এই রাজ্যে 2026 সালে যে বিধানসভা নির্বাচন হচ্ছে, সত্যজিৎ বাবু পরিষ্কার করে বলুন তো কিভাবে হচ্ছে। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনারা দেখলেন অল্প কিছুদিনের মধ্যেই
তিনি কি করলেন, একটা ধর্মীয় সুরসুরি দেওয়া শুরু করলেন। ইমামদের ভাতা, মুয়াজ্জিমদের ভাতা তিনি দেওয়া শুরু করলেন। পরবর্তীতে সেটা কেস হলো। কেস হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করলাম যে সেটা আবার ওয়াকফ বোর্ডের মাধ্যমে সেই ভাতাগুলো দেওয়া হলো, এখনো দেওয়া হচ্ছে। একইভাবে আপনারা দেখছেন যে এই যে লাস্ট এই যে এইবারের যে বাজেটটা হলো, এইবারের বাজেটও দেখছেন আপনারা 600 মাদ্রাসা এখানে অনুমোদন করলেন, তার জন্য 5,400 কোটি টাকা এই বাজেটে রাখা হলো। বলুন তো, আজকে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, আজকে হাইটেক আজকে দেশে পরিণত হচ্ছে। আজকে বিজ্ঞানের যুগে আপনি এখনো সেই চিরাচরিত 1000 বছরের পুরনো মাদ্রাসা শিক্ষার মধ্যে আপনি ফিরে যাচ্ছেন। একটা মুসলিম সম্প্রদায়ের মানুষকে পঙ্গু করে এই বাংলা সরকার একটা ভোটের রাজনীতি কায়েম করবার একটা প্রচেষ্টা করছেন। মৌলবাদীদের মদদে এই সরকার আজকে তিনি চালাবার চেষ্টা করছেন। আজকে দেখুন একইভাবে তাদের যে নজির, সেই নজিরটার মধ্যে দেখুন সংখ্যালঘু তোষণ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই 15 বছর ধরে তাদের সংখ্যালঘু তোষণ আমরা দেখতে পাচ্ছি। আজকে দুর্গাপূজা, এই যে দুর্গাপূজা হলো, মিডিয়া ব্লুজে আপনারা দেখলেন দুর্গাপূজা প্যান্ডেলে গিয়ে বাধা দান। কেন দুর্গাপূজা হচ্ছে, এই যে বাধা দান হচ্ছে, এটা কি বাংলাদেশ? না, এটা কি বাংলাদেশ যে দুর্গাপূজা বন্ধ করার জন্য সেখানে যাচ্ছে? আজকে সরস্বতী পূজাকে হাইকোর্টের রায় নিয়ে পারমিশন নিয়ে সরস্বতী পূজার নিরাপত্তা দেওয়া হচ্ছে। আজকে অনেক জায়গায় সরস্বতী পূজাকে বাধা দান করা হচ্ছে। তাহলে একদিকে আপনি মুসলিমদের তোষণ করবেন, অপরদিকে আপনি হিন্দুদের অনুষ্ঠান, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানকে আপনি বাধা দেবেন। এটা কি করে হয়? আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আরো একটু ভাবুন। এখানে বললেন আমার অপার্থিব বাবু, উনি মালদার লোক, চাঁচলের লোক, আমরা জানি উনি জনপ্রতিনিধিও বটে, কিন্তু একটু লক্ষ্য করুন তো পাশের যে ব্লকটা হরিশ্চন্দ্রপুরের যে ব্লক, সেই ব্লকে বর্ধমান জেলার অঞ্চল আছে, আপনাকে গ্রাম পঞ্চায়েত আছে। অপার্থিব বাবু পূর্ব বর্ধমান জেলার, তাই তো অপার্থিব বাবু? একদম প্রপার বর্ধমানের পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ। আচ্ছা, ক্ষমা চেয়ে নিচ্ছে অপার্থিব বাবু। উনি হয়তো মালদাটা বলতে পারবেন না, কিন্তু আপনার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লকে রশিদাবাদ নামক একটা গ্রাম পঞ্চায়েতে, সেখানে যে তৃণমূলের বর্তমানে বোর্ড রয়েছে তার উপপ্রধান হচ্ছে লাভলি খাতুন। আজকে লাভলি খাতুন অনুপ্রবেশকারী। সে 8 বছর আগে বাংলাদেশ থেকে এসেছিল, আর এসে এখানে এবারে পঞ্চায়েত হয়ে সঙ্গে সঙ্গে তিনি উপপ্রধান হয়ে গেলেন। গতকালকে এসডিও সাহেব তাকে বাতিল করে দিয়েছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হচ্ছে। তাহলে বলুন, এইভাবে আরো কত অনুপ্রবেশকারীরা আমাদের পশ্চিমবঙ্গের ইলেকশনে ঢুকে, পঞ্চায়েত ইলেকশনে এসে তারা যে তার নাগরিকত্ব নিয়ে তারা যে জনপ্রতিনিধি হচ্ছে, আজকে ভাবা যায় আজকে কারা তৈরি করলো? আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি রতন বাবুর কাছে শুনে নিই। তারপরে আলীবাবু একটা জিনিস স্পষ্ট চালু করেছে, একটা জিনিস স্পষ্ট যে একদিকে যেমন আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস চলছে সংখ্যালঘুদের নিয়ে, ঠিক তেমনি আপনাদের স্ট্র্যাটেজিও সংখ্যাগুরু। একদম আপনার বক্তব্য একটু আসবো আপনার কাছে, রতন বাবুর কাছে শুনে নিই। দিব আলীবাবু, দিব আপনাকে সময় দিব। মহাকুম্ভ হচ্ছে, সেই মহাকুম্ভে আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এটা হলো মৃত্যুকুম্ভ। আজকে ভাবা যায় একটা ধর্মীয় অনুষ্ঠানে একটা কোথায় পুণ্যের বিষয় আছে, 60 কোটি 62 কোটি মানুষ স্নান করলো সেখানটায়, আর উনি বলছেন এটা হলো মৃত্যুকুম্ভ। স্বাভাবিক কারণে ভারতীয় জনতা পার্টি এবারে নির্বাচনে আমরা চাই সনাতনী ভাইরা এক হয়ে এবার ভোটটা হবে এবং বিজেপি এইবারে নির্বাচনে জয়যুক্ত হবে নিশ্চিত। স্পষ্ট কিন্তু হয়ে গেছে যে মেরুকরণের রাজনীতি হতে চলেছে 2026-এ। মেরুকরণ রাজনীতি। অপার্থিববাবু আপনাকে সময় দেবো, একটু রতনবাবুর কাছে শুনে নি। এবং যারা আপনার টাইপ টিভি চ্যানেলে বসে আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা। নজরুল ইসলামের একটা কবিতা দিয়ে 2-4 কথা বলার চেষ্টা করি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড়,
কোনো মন্দির কাবা নাই। তো আজকে এই বাংলা, যে বাংলাকে আমরা গর্ব করে বলি যে এই বাংলায় কোনোদিন জাতপাতের রাজনীতি হয় না, এই বাংলায় কখনো মেরুকরণের রাজনীতি হয় না, এই বাংলায় কখনো আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান এদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয় না। আজকে এই বাংলায় আমরা শুনতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় ওনাকে বলতে হচ্ছে যে আমি ব্রাহ্মণ, আমি হিন্দু। এই কথাটা আজকে পশ্চিম বাংলায়, যেখানে এর আগেও আমরা অনেক মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার মসনদে দেখেছি, কিন্তু কাউকে এই কথা বলতে হয়নি। তাহলে মেরুকরণ যে হচ্ছে, সত্যজিৎ বাবু আপনারা যে প্রসঙ্গটা আজকে রেখেছে, এটা 100%। এর ফলে কি হচ্ছে জানেন, আমাদের মতো যারা ধর্ম নিরপেক্ষ শক্তি, যারা উদারবাদী, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, সেই ধরনের রাজনৈতিক দলগুলো ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। আজকে বলুন তো সত্যজিৎ বাবু, পাকিস্তানটা শেষ হয়ে গেল কেন? শুধুমাত্র ধর্মের ভিত্তিতে তারা দেশটা চালাতে গিয়ে আজকে পাকিস্তানটা কিন্তু শেষ হয়ে গেল। আজকে ঠিক সেই জিনিস আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। বাংলাদেশে যেখানে একটা ভাষাকে কেন্দ্র করে, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীন হয়েছিল যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি জাতপাত ধর্মটাকে রাষ্ট্র ব্যবস্থার সাথে মিশিয়ে দিয়ে সেই বাংলাদেশটাকে শেষ করার জন্য চেষ্টা করছে। আজকে বলুন তো আফগানিস্তানে যে তালিবানি শাসনটা চলছে, বলুন তো এটা মধ্যযুগীয় বড় শাসন ছাড়া আর কি বলতে পারি আমরা? তো সেই জিনিস আজকে বলুন সারা ভারতবর্ষ জুড়ে, যেটা আলী সাহেবরা বলতে যাচ্ছে একদিকে যে এইখানটাতে ধর্মের জিগির তুলে মহাকুম্ভের কথা বলে তারা মেরুকরণের চেষ্টা করছে, ঠিক সেরকমই আমরা পশ্চিম বাংলাতে দেখতে পাচ্ছি যে মাননীয়া তিনি আজকে বলছেন যে মুসলিম সমাজের যারা আছেন তাদেরকে মোদির জুজু দেখিয়ে তাদেরকে তার নিজের পক্ষে টেনে রেখেছেন। কারণ মুসলিমদের জন্য তিনি কোনো উন্নয়নমূলক কাজ করবেন না, শুধুমাত্র মোদির জুজু দেখিয়ে 30% মুসলিমকে তার নিজের দিকে রেখে। না হলে আজকে বলুন তো দীঘাতে ওনাকে সরকারি পয়সায় কে মন্দির তৈরি করতে বলেছে? আজকে দীঘাতে তিনি মন্দির করছেন কেন? কারণ তিনি রাম মন্দিরের আদলে তিনি দীঘাতে পুরীর মন্দির করে একটা বার্তা দিতে চাচ্ছে যে দেখো আমি কত বড় হিন্দু। এই যে হিন্দুত্বের যে প্রতিযোগিতা চলছে সেটা কিন্তু আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে। আজকে বলুন তো সত্যজিৎ বাবু, যে এই বাংলা যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে বেকারের সংখ্যা দিনের দিন বেড়েই চলেছে, কিন্তু বেকারের কোন রকম সুরাহা দেখতে পাচ্ছি না। শিল্প নাই, কলকারখানা নাই, রুজি রুটি নাই, এইসব নিয়ে কোনো আলোচনা আছে? এইসব নিয়ে আলোচনা নাই। কে কত বড় হিন্দু, কে কত বড় হিন্দুত্বের ব্যবসা করে, সেই নিয়ে আজকে কিন্তু প্রতিযোগিতা নেমেছে। আজকে না হলে একজন বলছে রাম মন্দির হবে, পাশাপাশি আমরা শুনতে পাচ্ছি বাবরি মসজিদের কথা। রতনবাবু, আপনার অন্য কোনো একটা সাউন্ড আসছে? আপনার পাশ থেকে কিছু একটা সাউন্ড আসছে? না, এখান থেকে আসছে না, ইকো হয়ে যাচ্ছে। কিছুই চালিয়ে রেখে তো খুব ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সাধারণ মানুষের জন্য। কি আশঙ্কা করছেন? আপনারা মিউট করা আছে। হ্যালো সত্যজিৎ বাবু, ঠিক আছে? হ্যাঁ বেশ। সৌমেন বাবু বলুন। শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ বলুন। এটা আমাদের আবার পশ্চিমবঙ্গবাসীদের দীর্ঘ 35 বছরের বাম শাসনের মধ্য দিয়ে আমরা এক ধরনের পলিটিক্যাল কালচারে অভ্যস্ত ছিলাম, কিন্তু 2001-এর যে পট পরিবর্তন শুধু তো একটা রাজনৈতিক পালাবদল নয়, পুরো একটা বলা যায় এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি থেকে আরেক ধরনের রাজনৈতিক সংস্কৃতির দিকে যাওয়া। সুতরাং এই যে 11 সাল থেকে যে পট পরিবর্তন, এই পট পরিবর্তনের ধারক বাহক হিসাবে যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বা তৃণমূল কংগ্রেস নিজেই যে ধরনের রাজনৈতিক প্র্যাকটিসটার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গকে হ্যাবিচুয়েট করতে শেখাচ্ছে বা শিখিয়ে চলেছে, সেখানে দাঁড়িয়ে
এর অস্তিত্বের জায়গাটা, প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে আত্মপরিচিতির রাজনীতির ওপরে। সুতরাং এখানে কোনটা ভালো কিংবা মন্দের প্রশ্ন থেকেও বড় কথা যে কি ধরনের রাজনৈতিক প্র্যাকটিসে আমরা আগামী দিনে আমাদের ভোট বৈতরণী পার করব। সুতরাং একই রকমের এই প্র্যাকটিস আমরা বহুদিন আগেই আমরা উত্তরপ্রদেশে, বিহারে দেখেছি, এবং একই সঙ্গে দেখেছি উত্তরপ্রদেশে 18% আপার কাস্ট ব্রাহ্মণ, কিন্তু তারা কন্ট্রোল মেকানিজম হিসাবে কাজ করে। আবার একইভাবে যে বিহারে দেখেছি যে জাতপাতের রাজনীতির অনুশীলন না থাকলে আমরা দেখেছি যে শুধুমাত্র যে বামপন্থী দলগুলো কিভাবে শূন্য হাতে ঘরে ফেরে। আমরা দেখেছি একইভাবে উদীয়মান বামপন্থী লিডার হিসাবে জেএনইউর যে ছাত্র লিডাররা উঠে এসেছিল, তাদের এক বেগুসরাইতে কিভাবে সে পর্যবস্তু হয়েছে এবং নিজে স্বীকার করেছে আমি জাতপাতের রাজনীতির শিকার। অর্থাৎ বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক রজনী কোঠারি পলিটিক্স ইন ইন্ডিয়া বইতে বারবার লিখে গেছেন যে জাতপাতের রাজনীতিকে সমালোচনা করা বামপন্থী বা ভাবাপন্ন দলগুলোর একটা প্র্যাকটিস ছিল, কিন্তু জাতপাতের রাজনীতি ভারতীয় রাজনীতির একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সেখানে বিভেদগামী অমুগামী শক্তি হলে আমরা দেখতাম না যে উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ুর মতো রাজ্যগুলো সেখানে একই প্র্যাকটিস চালিয়ে কিন্তু তারা সফলতার দিকে যাচ্ছে। সুতরাং এখানে মনে রাখতে হবে যে আমাদের যে 1148টা ভাষায় ভারত মা কথা বলে, এখানে এত বিভেদ থাকা সত্ত্বেও মেন কোর অফ আইডিয়াটা হচ্ছে ভারতীয়ত্ব বা ইন্দোলজি। সুতরাং বৈচিত্র্যের যে জায়গা, সেখানে আইডেন্টিটি পলিটিক্স আগামী দিনে জোরালো হচ্ছে একাধারে, আবার একাধারে কেন্দ্রীয় প্রবণতাও কিন্তু জোরালো হচ্ছে। ঠিক একদম শুনলেন আপনারা সৌমেনবাবুর বক্তব্য। সত্যি একটা বড় প্রশ্নই তুলে দেয় যে রাজনীতি অর্থাৎ রাজার নীতি বলা হয়, সেই রাজনীতিতে মেরুকরণ যদি বেড়ে যায় তাহলে আগামী দিনে কি হতে পারে আলোচনা করব। সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। লেলিয়ে দে মা সিংহটা তোর, কামড়ে ধরুক হাড়গুলো, রক্ত চোষা পিশাচগুলোর গুড়িয়ে দে মা ঘাড়গুলো। চুষছে যারা রক্ত সবার, করছে যারা হাড্ডিসার, গরিব দুঃখীর রক্তে রেঙেই সাজায় যারা গুলবাহার। বিখ্যাত কবিতা ভবানীপ্রসাদ মজুমদারের দুর্গতি নাশিনীর প্রতি। তিনি কেন লিখেছেন, কী কারণে লিখেছেন, সেটা তার কবিতার ভাষা। কিন্তু বর্তমান মেরুকরণের রাজনীতি যদি চলতে থাকে তাহলে এই কবিতা কিন্তু অনেকটাই মিলে যায়। কথা বলবো, আবার ফিরে এলাম, বিশিষ্ট জনদের সঙ্গে কথা বলবো। একটু অপার্থিব বাবুর কাছে চাই। অপার্থিব বাবু, আপনারা রাজ্যে গত 2011 থেকে ক্ষমতায় রয়েছেন, এবং বলা যেতে পারে আমরা বাংলার রাজনীতি যদি দেখি যে শাসক দল, সেটা বামফ্রন্ট যখনও ছিল তখনও তাই, এই মুহূর্তে আপনারা আছেন, আপনাদের ওপরেই অভিযোগটা আসে যে কোথাও যেন আপনারা বা শাসক দল বিরোধীদের পেটানোর একটা ফ্রি লাইসেন্স পেয়ে যান। এই অভিযোগটা কিন্তু বারবার উঠে আসে। কি বলবেন, এবারেও কি সেই লাইসেন্স হয়ে আসছে নাকি অপার্থিব বাবু? যদি আমি আপনাকে বলি, এগুলো হচ্ছে এক প্রকার বানানো গল্প। আচ্ছা। কারণ আপনি বলতে পারেন 2011 সালে আমাদের প্রিয় নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে স্লোগান ছিল বদলা নয় বদল চাই, তার পরিপ্রেক্ষিতে আপনি বলুন তো যে সিপিএম এর যে গণহত্যা কটা ঘটেছিল তৎকালীন 34 বছরে? আমাদের একটা গণহত্যার নাম বলুন তো। আজকে কোথায় কোন জায়গায় জাতপাত যে বলছেন, জাতপাতের মেরুকরণটা, জাতপাত মেরুকরণ নিয়ে যাদের জন্ম বিজেপি, আজকে সেই জায়গায় বিজেপি তো উত্থানই জাতপাত দিয়ে। আজকে তারা মানুষের কাছে কোনো সময় আসতে পারছিলেন না, আজকে জাতপাত দিয়ে শুরু করে আজকে দেখলেন যে যেভাবে পেটানো হয়। আমি বলুন তো, উত্তরপ্রদেশের কথা বারে বারে আসছে, আজকে উত্তরপ্রদেশে বলুন তো, আজকে না আছে দলিতদের বাক স্বাধীনতা, না আছে দলিতদের ধর্মাচরণ করা, না আছে দলিতদের খাওয়া পড়ার স্বাধীনতা, না আছে তাদের মানে বিচরণ করার স্বাধীনতা। কোন জায়গায় কার স্বাধীনতা আছে বলুন তো উত্তরপ্রদেশে? যতগুলো আপনার মধ্যপ্রদেশ কি হচ্ছে, ধরে ধরে পেটাচ্ছে, আজকে বাঁধছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে,
তাকে মানে যাচ্ছে তাই ভাবে। আজকে একটা পবিত্র নাম রামের, যে আমাদের ভগবান রামের যে পবিত্র নামকে নিয়ে তারা নোংরামি করছে। আপনি বলুন যে পশ্চিমবাংলার বুকে কোন জায়গায় ঘটেছে এটা? আবার যেটুকু বলছেন এই যে আজকে সরস্বতী পুজো, দুর্গা পুজোর যে কোনো কথা বলছেন, সেগুলো দেখা যাবে যে এগুলো সাজিয়ে গুছিয়ে করছেন। আজকে বিজেপি তার পিছনে মদত আছে, বারে বারে তার প্রমাণটা হচ্ছে। আপনি বলুন কোথায় জাতপাতের রাজনীতি, কোন জায়গায় বৈষম্য আছে? আপনি বলতে পারবেন যে আজকে যে কোন জাতপাতের মানে উন্নয়ন করা হয়েছে আর কোন জাতের উন্নয়ন করা হয়নি? আজকে কোন রাজনৈতিক দলের উন্নয়ন করা হয়েছে, কোন রাজনৈতিক দলের উন্নয়ন করা হয়নি? মেরুকরণটাই বা চলে আসছে কেন? তাহলে তো এই যে ডবল ইঞ্জিনের সরকার, ওনারা দেখছেন এখানে এত কিছু দিয়ে এত কিছু বলে গোটা দিল্লিটাকে তুলে এনেও আমরা দাঁত ফোটাতে পারছি না। আজকে এই জায়গায় একজনা দেউলিয়া হচ্ছেন আর একজনা লাল থেকে লাল কমল হয়ে যাচ্ছেন, যেও কিছু করা যাচ্ছে না। কারণ এটা আমি প্রথমেই বলে গেছি আপনাদেরকে, মানুষের দল। আজকে মানুষ ভালো বোঝেন, বাঙালি ভালো করে বোঝেন কি করতে হবে না করতে হবে। আজকে সেই জায়গায় ওই জাতপাত নিয়ে বাংলায় চলবে না। বাংলার ইতিহাসকে জানতে হবে, বাংলার আবেগকে জানতে হবে, বাংলার কৃষ্টি কালচারকে জানতে হবে। আজকে বাঙালি কি চান আজকে বলতে পারবেন আপনি? আমি হলক করে বলতে পারি। দেখুন আমি আপনাকে বলছি, আজকে এই জায়গায় এসে যাই কথা বলতে যে আজকে দেখবেন যেসব অনুষ্ঠান বাড়িগুলো সংখ্যালঘুদের আছে, আজকে আমরা বলবো সংখ্যালঘু সম্প্রদায়ের অনুষ্ঠান মানেই ছিল বিবাহ বলুন, আরো বড় বড় অনুষ্ঠান ছিল, তাদের প্রিয় মাংসটা প্রত্যেকটা জায়গাতে হতো। আজকে চলুন 100% দেখবেন যে আজকে এতটাই আমাদের সম্প্রীতিটা বেড়েছে। আজকে যদি একটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন হয় 1000 লোক থাকে, তাহলে দেখা যাবে যে 700 হয়তো যে সম্প্রদায়ের মানুষ, তার সম্প্রদায় আছে 700 আর অন্য সম্প্রদায় আছে 300। আজকে যেটা জেনারেল, যাকে ইন জেনারেল যে মাংস খাওয়া হয় সেটাতে এসে গেছে। আজকে সেসব জিনিস চলে না, কারণ এটা সম্প্রীতির জন্য আজকে এসেছে এই জায়গায়। আজকে যারা দেখছে জাতপাত নিয়ে হয়তো একটু উত্তরপ্রদেশে তারা সফল হয়েছে, মধ্যপ্রদেশে সফল হয়েছে, গুজরাটে সফল হয়েছে, কিন্তু মানুষ কি আছে তাদের বুকে যে কান পাতুন, তারা কি বলছে আজকে এই জায়গায়? পুলিশকে পিটিয়ে মারছে রাস্তাতে। আজকে কার কি কোন জায়গায় কি স্বাধীনতা আছে বলুন তো? আজকে কোর্ট চত্বরে গুলি করে মেরে দিচ্ছে। আর আজকে বাবু, রাজ্যের পুলিশও একটা বিচ্ছিন্ন, আমি একটা কথা বলি, একটা বিচ্ছিন্ন ঘটনাকে যদি আপনার ইতিহাস তৈরি করেন, আপনি একটা বিচ্ছিন্ন ঘটনাকে দিয়ে একটা সাদা কাপড়ে একটা কোনাতে ছুঁচ ভরে একটু কালো দাগ দেখতে পেয়েছেন, বললেন গোটা কাপড়টা কালিতে ভর্তি হয়ে গেছে, তাহলে তো আমাদের কিছু বলার জায়গা থাকবে না। এ তো ভোর হয়ে যাবে। আজকে বাদ বাকি রাজনৈতিক দল কটা, আমি সিপিএম এর গণহত্যা বলুন তো, নেতাই থেকে, নন্দীগ্রাম থেকে, বিজন সেতু থেকে বলুন, আপনার নানুর থেকে গণহত্যা বলুন, একটা একটা করে থেঁতলে থেঁতলে মারা হয়েছে মানুষকে, যেটা ইঁদুর কেউ মারবে না আজকে এই জায়গায়। সাঁইবাড়ি বলুন আজকে কি হয়েছে, মাকে রক্তমাতা ভাত খেতে হয়েছে। এটা দেখেছেন নাকি 2011 সালের পর থেকে? যদিও কোনো জায়গায় সামান্য ওই যে বললেন পুলিশকে তলায় ঢুকতে হয়েছে, সেটাকে সরকার সমর্থন করেছেন, মুখ্যমন্ত্রী সমর্থন করেছেন, দল কি সমর্থন করেছেন? আজকে দেখুন, আজকে বেশিরভাগ দেখবেন আমাদের এই দলে ছেলেরা জেল খাটছে। কারণ কি বলুন তো? অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় না। অন্যায় করলে যত বড়ই কর্মী হোক, যত বড়ই মন্ত্রী হোক, তাকে জেলে যেতে হয়েছে। বলতে পারবেন সিপিএম এর আমলে একটা নেতা, একটা পাড়ার নেতাকে জেল খাটতে হয়েছে? তারা কি দোষ করেননি? কিন্তু আমাদের দলের শাসন আছে। আর যদি আপনারা বলেন এই জায়গায় উত্তর বৃদ্ধি হচ্ছে, দেখেন 11 সালের পর থেকে যখন বলছে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তখন সুনামি আসছে সমর্থনের। এবার বাংলার গণদেবতাদের কাছে বিচার ফেলুন। বেশ অমরদীপ বাবু, আপনি কিছুক্ষণ আগে 4 জনে মিলে বসে বিচার হবে না। বেশ অমরদীপ বাবু, আপনি কিছুক্ষণ আগে সত্যজিৎ বাবু, হ্যাঁ আপনি মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পের কথা বলছিলেন, কন্যাশ্রী এগুলো দিয়ে শুরু করেছিলেন। আপনি বলুন যে কোন, আমি বলি কোন স্তরে ছোঁয়া নাই? একেবারে মায়ের পেটে 3 মাস যখন জন্মাচ্ছে, ভ্রূণ তৈরি হচ্ছে, তখন থেকে আজকে আশা কর্মী তার দরজায় গিয়ে পড়ে থাকছেন। একদম শ্মশান যাত্রা পর্যন্ত ছোঁয়া রয়েছে। আজকে 2000 টাকা কাঠ কেনার পর্যন্ত তাদের হাতে দেওয়া হচ্ছে। তার মাঝে যতগুলো আছে, একদম সেই টুথপেস্ট থেকে উঠে বেডশিট পর্যন্ত রাত্রে ঘুমোবার ততগুলো প্রকল্প আছে। কোন প্রকল্পটা বন্ধ হয়েছে বলুন? কোন কৃষক 18 থেকে 60 বছর মারা গেলে আজকে বলুন, আজকে প্রায় 80 বছর স্বাধীনতা ইতিহাসে, আজকে বলুন যে কৃষকের পাশে এই 2 লক্ষ টাকা কে দিয়েছে, কোন দিন দিয়েছে? তার যে ছোট্ট বিধবা, তার স্ত্রী। বেশ একটু আলিবাবুর কাছে, আলিবাবু সরকার দিয়েছিল?
আলীবাবু শুনলেন, অপরদীপ বাবুর অনেক বক্তব্য শুনলেন। বেশ, অপরদীপ বাবু একটু আলীবাবুর কাছে শুনি। আপনি বললেন রাজ্যের কোথায় হিংসা হয়নি, আপনার প্রধান বিরোধী রাজ্যের আলীবাবুর মুখ থেকে একটু শুনে নি। অপরদীপ বাবু, আলীবাবু উনি তো বললেন কোথাও হিংসা হয়নি, সব সাজানো। অপার্থিব বাবু পরিষ্কার করে বললেন যে কোথায় নাকি বাংলায় নাকি কোথাও এই আপনার দাঙ্গা হয়নি, কিন্তু আপনারা জানেন বক্তই কাণ্ড হয়েছিল, জানেন কাণ্ড হয়েছে, কাণ্ড হয়েছে। ধৈর্য রাখুন স্যার, ধৈর্য রাখুন। এটা তো কাম্য নয়, রাজনীতি হোক, রাজনীতি এটা কে না জানে? সত্যের অবলম্বন করছেন কেন? অপার্থিব বাবু আসবো আপনার কাছে, একটু আলীবাবুর কাছে শুনি। অপার্থিব বাবু আপনার কাছে আসবো, একটু আলীবাবুর কাছে শুনি। বলুন। মারলেন, এগুলো জবাব মমতা ব্যানার্জি দেবে না? ও জবাব বাংলার মানুষ দিচ্ছে, সেই জন্য যেটা বলছি, মানুষের দল মানুষকে নিয়েই দল তৈরি করা হয়, অন্য কোনো তৈরি করা হয় না। সাধারণ মানুষের ডাক, আপনারা যে বলছেন এবার তৈরি থাকুন, 26-এ বিরোধী দলের আসনে বসবেন, এটা নিশ্চিত থাকুন। অপরদীপ বাবু 26-এ বিরোধী দলের আসনে আপনারা বসবেন, এটা নিশ্চিত থাকুন। এ ব্যাপারে কোনো চিন্তা নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আলীবাবু আপনাকে নিমন্ত্রণ করছি, বেশ আসবো, একটু রতনবাবুর কাছে যাই। আলীবাবু বেশ, একটু রতনবাবুর কাছে শুনি। রতনবাবু, আলীবাবু অপার্থিব বাবু দুজনে কিন্তু স্পষ্ট করেছেন তারা কিন্তু মেরুকরণের রাজনীতিটাই করবেন। এবার যদি মেরুকরণের রাজনীতি হয় তাহলে তো আপনাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। রতনবাবু, আপনারা কি এই পথে হাঁটবেন নাকি? হ্যাঁ বলুন। বাংলার মানুষ দেখছে, হ্যাঁ আপনারাও দেখাচ্ছেন, আপনাদের চ্যানেলেও কথা বলছেন, আপনারা যদি এইসব ভুলভাল দেখাচ্ছেন, তিনিও সেটা বললেন, ওনার মনে হয়েছে অপার্থিব বললেন। কিন্তু বাংলার মহিলাদের নিরাপত্তা সত্যি তো সকাল থেকে আপনাদের চ্যানেলে দেখছি একের পর এক যে ঘটনাগুলো ঘটেছে, এই দায় কি এড়াতে পারেন? আমি এই প্রসঙ্গে আজকে যাচ্ছি না, যেহেতু আজকে আপনাদের প্রসঙ্গটা ছিল মেরুকরণে। এখানে বলুন তো, এই যে অপার্থিব বাবু চিৎকার করে করে বললেন বিজেপির সম্পর্কে, এই বিজেপিকে এই পশ্চিমবাংলায় নিয়ে এলো কে? এই বিজেপিকে শঙ্করধ্বনি বাজিয়ে, উলুধ্বনি দিয়ে এবং লাল কার্পেট বিছিয়ে এই মমতা ব্যানার্জি এই বিজেপি নামক দলটাকে পশ্চিমবাংলায় প্রবেশ করালো। আজকে ওনারা দেখানোর চেষ্টা করছে যে বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়ছে। আজকে বিজেপির মন্ত্রী সবার মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, কংগ্রেসের নেতা গিয়ে বিজেপি সবার মন্ত্রী হয়নি। আজকে সেই বিজেপি যেখানে 100 থেকে 200টা RSS এর শাখা সংগঠন ছিল, আজকে প্রায় 4000 শাখা সংগঠন পশ্চিমবাংলায়। আজকে উনি বড় বড় কথা বলছেন যে বিজেপির সাথে আমরা লড়বো। বিজেপি কোথায় ছিল বলুন তো? 2016 সালের নির্বাচনেও বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। এই বিজেপিকে ধর্মনিরপেক্ষ শক্তিকে শেষ করার জন্য তারা কিন্তু বিজেপি পার্টিকে এই পশ্চিমবাংলায় উত্থান ঘটালো। আজকে ওরা বলছে বিজেপিকে হারিয়েছে। কোথায় বিজেপিকে হারালো? বিজেপি তো কিছুই ছিল না, সেখানে 77টা MLA। আজকে ওনারা বিজেপির সাথে লড়বে। আজকে বলুন তো সতীশ বাবু, যতগুলো আপনার তদন্ত দেখছে, কোন একটা জায়গায় গিয়ে ইডি বলুন, CBI বলুন, কোন একটা জায়গায় গিয়ে তদন্ত থেমে যাচ্ছে কেন? কেন থেমে যাচ্ছে? এগুলো কিছুই না। আবার উনি NRCর কথা বলছে, আপনাদের চ্যানেলে আজকে বলে যায় সতীশ বাবু, যত ভোট আসবে তত সেই NRCকে আবার চোখে মুখে ফজরের নামাজ শেষে চোখে মুখে জল ছিটিয়ে NRCকে বললো, NRC ওঠো NRC, নির্বাচন চলে এসছে, তাড়াতাড়ি উঠে পড়ো, তোমাকে আবার নির্বাচনের ময়দানে নামতে হবে, মেরুকরণ করতে হবে, হিন্দু মুসলিম করতে হবে। আবার যখন ভোট হয়ে যাবে, এই মেরুকরণের চাপে তো আপনাদের অস্তিত্ব টেকানো মুশকিল হয়ে যাবে রতনবাবু। অবশ্যই অবশ্যই। অধীরবাবু এবার লোকসভা নির্বাচনের পরে সেটাই কিন্তু বলেছেন যে তিনি মেরুকরণের রাজনীতি করতে পারেননি বলেই হেরে গেছেন। অধীর চৌধুরী গর্ব করে বলতো, দিল্লির পার্লামেন্টে বলতো যে বাংলা এমন একটা জায়গা সেখানে জাতপাতের রাজনীতি হয় না, বাংলা এমন একটা জায়গা সেখানে কৃষ্টি, কালচার, সংস্কৃতি
এখানে কোন রকম ধর্ম নিয়ে রাজনীতি হয় না। আপনারা যতই চেষ্টা করেন এই বাংলায় সেই রাজনীতি হয় না। আজকে আমরা জোর করে বলতে পারছি না, আজকে আমাদের নেতারা বলতে পারছে না দিল্লি থেকে, আজকে বাংলাকে নিয়ে হাঁটাহাঁটি করছে। আজকে উনি বলছেন বিজেপির সাথে লড়বে, বিজেপির মন্ত্রী সবাই মন্ত্রী ছিলেন, অপার্থিব বাবু শুনে রাখুন, এই বিজেপির সাথে আপনারা সংসার করেছেন। মাত্র 250 পাবো, মাত্র 250 পাবো। সিপিএম বলেছিল আমরা 250টা পাবো মাত্র। হ্যাঁ, আপনাদের যেরকম আত্ম অহংকার হয়েছে, মানুষ সব দেখুন আপনারা সত্যকে সত্য বলছেন না, ওই জন্য আপনারা দেউলিয়া হয়ে গেছে। আপনারা সত্যকে সত্য বলতে শিখুন, ওই জন্যই দেউলিয়া হয়েছে। আজকে বলি, আজকে দেউলিয়া হওয়ার কারণ হচ্ছে ভালোটাকে ভালো বলতে আপনারা শেখেননি, এই জন্যই দেউলিয়া। এই জন্য আমরা কাজে করে দেখাই, আমরা মুখে বলি না। অপার্থিব বাবু আপনাকে সময় দেবো, একটু রতনবাবুর কথা শুনি। আপনি বেশি করে দেন, এই অল্প সময় দিলে হবে না। সত্যি বাংলার মানুষের মাথা পিছু আয় কোথায় গিয়ে পৌঁছেছে বলুন? বাংলার মানুষের মাথা পিছু আয় একদম তলানিতে গিয়ে পৌঁছেছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলো আস্তে আস্তে এগিয়ে চলেছে। বাংলার বেকার যুবতীরা এইগুলো বলে জনসমাবেশ করুন না, যদি ঘুরে কংগ্রেসে একটা যদি সিট হয় বলুন না, এগুলো জনসভা করুন। এইগুলো বলে ভালো না, আজকে অহংকার ভালো না। আপনারা একটা ছিলেন, অহংকার নয় এটা অহংকার নয়, সত্য কথাটা বলছি আমি একদম পুরো। দাদা আপনি রেগে যাবেন না, আমি সত্য কথা বলছি আপনাকে। কিন্তু গণদেবতারা আদালতে বিচার করছে, এই শক্তি আপনার থাকবে না। আমরা অহংকার বলিনি, আমরা একদম অহংকারের কথা বলিনি। আপনাদের দুর্দশার কারণে বিজেপি ঢুকে গেছে। এই রাজনীতি তো বাংলায় ছিল না, বিজেপি ঢুকে গেল। এতটা মেরুকরণ কিন্তু বাংলায় ছিল না। গত কয়েক বছর যতটা বেড়েছে, এরকম মেরুকরণ কখনোই ছিল না। আপনারা এত দেউলিয়া হয়ে যাওয়ার জন্য ঢুকে গেল। আর সিপিএম তো বিক্রি হয়ে গেল, সিপিএম বিক্রি হয়ে গেল, আর আপনারা দেউলিয়া হয়ে গেলেন। এই সুযোগটা বিজেপি নিয়ে নিল। আপনারা সক্রিয় হলে তো ভালো হতো, আপনারা সক্রিয় হতে পারছেন কই? শুনুন, আপনি বলুন 34 বছরে লাল পতাকা ছাড়া আর কোন পতাকা দেখা যেত না বাংলার বুকে। আর এখন আপনি আমাদের পতাকা নাই, সমস্ত বিরোধী দলের অপার্থিব বাবু, আমাদের কোনো হিংসা হয় না, আপনারা ক্ষমতায় রয়েছেন, কোনো হিংসা হয় না। আপনারা আসুন, আমরা চাইছি আপনারা আসুন না। কথা বলছেন, হ্যাঁ, কোথায় গেল সেই মমতাময়ী রূপ? হ্যাঁ, বললাম মমতাময়ী রূপ নয়। শুনুন, মমতাময়ী রূপ নয় এটা। আপনাদের এই সত্যকে সত্য বলতে পারেন না বলেই কিন্তু আপনাদের এই দেউলিয়াটা। যাই বলুন, আজকে কিন্তু আপনারা আপনাদের মতামত দিয়ে স্পষ্ট করেছেন যে আগামী দিনে যে বেকারত্ব দূরীকরণ বা বাংলায় উন্নয়ন, শিল্প, কোনো সংস্কার নিয়ে কিন্তু কারো মন্তব্যই ছিল না, মেরুকরণটাই ছিল। কিন্তু অপার্থিববাবু যেমন বললেন, ঠিক আলীবাবু ঠিক একই কথা বললেন, এমনকি রীতিমতো আশঙ্কা প্রকাশ করলেন সোমেনবাবুও। তো সুতরাং বোঝা যাচ্ছে যে আগামী 26 মেরুকরণের পথে যেতে চলেছে বাংলার রাজনীতি। বেশ, এগুলো মেরুকরণের রাজনীতি বাংলায় হয় না, হবে না। ওনারা ব্যর্থ হচ্ছেন মেরুকরণের রাজনীতি করে। আপনি 250 সিটের লক্ষ্যমাত্রা বললেন, করেন না আপনি 250 সিটের কথা বলেন। বেশ, অপার্থিববাবু বলুন। অপার্থিববাবু আপনি 250 সিটের কথা বললেন, তো সেই নিয়ে আপনার কাছে শুনে নি যে কোন পথে 250 সিট, মেরুকরণ নাকি এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প, নাকি কন্যাশ্রীতে কত টাকা দিত, কি ছিল? আরে কোন পথে 250? 1 মিনিট সময় দেব আপনাকে। বেশ, আপনি থামুন, আপনার জন্য 1 মিনিট সময় থাকলো, আপনি বলুন কোন পথে 250 সিট? 2 মিনিট দেবেন। 1 মিনিট বলুন। 250 সিট। আজকে প্রত্যেকটা মানুষের উন্নয়ন, আজকে খেটে খাওয়া মানুষের উন্নয়ন, ছাত্রছাত্রীদের উন্নয়ন, কৃষকের উন্নয়ন, শিল্পের উন্নয়ন, আজকে বিধবা মায়েদের উন্নয়ন, আজকে মহিলাদের উন্নয়ন, আজকে রাস্তাঘাটের উন্নয়ন, আজকে হসপিটালের উন্নয়ন, চিকিৎসার উন্নয়ন কোন জায়গায় নাই? ঘোর হয়ে যাবে বলতে বলতে। সত্যজিৎ বাবু, আপনি জেনে রাখুন, যেটা আমাদের উন্নয়নেই ভোট হচ্ছে, উন্নয়নেই হবে। আজকে উন্নয়ন দেখেই মানুষ ভোট দিচ্ছে আজকে এই জায়গায়। অতীতে কার কোন সরকার যা এখানে কোনো কিছু উন্নয়ন করেননি, হলফ করে বলতে পারি। আজকে বললেন মহিলাদের নিরাপত্তা, আজও কিন্তু আপনার মনীষা মুখার্জি বা বিমান বসুর বান্ধবী
আজও নিখোঁজ তিনি। আজ কি বলছেন আপনি এই জায়গাতে? আজকে তিনি অধ্যাপিকা ছিলেন, আজও কিন্তু তার হদিশ পাওয়া যায় না। আর মহিলাদের নিরাপত্তা দেখুন, রাত 2টো পর্যন্ত মহিলারা রাত 3টের সময় রাত জাগছেন, কোনো কিছু হয় না। বাংলায় আজকে শান্তির মরুদ্যান, নিরাপত্তার মরুদ্যান আজকে বাংলা। আর আপনারা কাকতালীয় ভাবে কোনো আপনার কিছু সময় শেষ হয়েছে। অপার্থিবাবু, আপনাকে একটা কথা বলি, আমরা কিন্তু ব্যক্তিগত কুৎসায় আমরা কিন্তু প্রশ্রয় দিই না, ব্যক্তিগত কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে যাবেন না। বেশ, আপনার সময় শেষ হয়েছে। একটু আলীবাবুর কাছে যাই। আলীবাবু, আগামী দিনে যে বাংলার 26শে বিধানসভা নির্বাচন হতে চলেছে, 1 বছরের মতো সময় রয়েছে, তো আপনাদের তো দলে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে, রাজ্য সভাপতি হয়তো বদল হবে, তো আপনারা যে 1 বছর সময় পাবেন, তাতে কি মেরুকরণটাই আপনাদের প্রধান হাতিয়ার, নাকি কোনো উন্নয়নমূলক বা সংস্কার নিয়ে এগোবেন? কি চাইছেন? পশ্চিমবঙ্গের তৃণমূলের সার্বিক ব্যর্থতা হবে আমাদের ইস্তাহার আগামী দিনে, এবং ভারতীয় জনতা পার্টি চাবে পশ্চিমবঙ্গে সুশাসন গঠন করবার জন্য, পশ্চিমবঙ্গে সুরাজ স্থাপন করবার জন্য, বেকার ভাইদের কর্মসংস্থানের জন্য, মা বোনদের নিরাপত্তার জন্য, এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘ 15 বছর ধরে যে ঢপের সরকার চালিয়ে এসছে তার বিরোধিতার এবং তার অবসানের জন্য, এবং সরকারি টাকা যেভাবে লুট হয়ে যাচ্ছিল সেই লুট থেকে সরকারের কোষাগারকে রক্ষা করবার জন্য, একইভাবে 2026 বিধানসভা নির্বাচনে 226 বিধানসভার আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় গঠন হবে, এবং সনাতনীদের সরকার বাংলায় গঠন হবে, এবং সনাতনীদের নিয়ে পশ্চিমবঙ্গে একটা কি বলবো যে মধুমাখা সরকার পশ্চিমবঙ্গে গঠন হবে। ভারতীয় জনতা পার্টি দেখবে সুশাসন যে সেই সময় আপনারা দেখেছেন আলীবাবু সময় শেষ হয়েছে। দিয়েছিলেন অযোধ্যায় একটু বেশ, আলীবাবু সময় শেষ হয়েছে আপনার। রতনবাবু হয়েছে, রতনবাবু সনাতনীদের সরকার হবে। বেশ, আলীবাবু যে কথাটা বললেন, অপার্থিবাবু আপনাকে সময় দেবো, আবার পরে দাঁড়ান, আসবো আপনার কাছে। একটু রতনবাবুর কাছে যাই। হ্যাঁ বেশ, রতনবাবু কাছে। রতনবাবু, আলীবাবু কিন্তু লক্ষ্য বাড়িয়ে দিয়েছেন, আগের বার 200 ছিল, আবার 226 বলেছেন। তো এই যে যদি মেরুকরণের পথে এগোয়, তাহলে তো আপনাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবেন। তা আপনারা আগামী দিনে কোন পথে এগোবেন? এই দুজনের পাতা ফাঁদে কি পা দেবেন, নাকি আপনাদের নতুন স্ট্র্যাটেজি নিয়ে বেরোবেন 2026-এ? অপার্থিবাবু আস্তে আস্তে থামুন, রতনবাবুর কাছে যাই, বলুন। দেখুন, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী যখন পার্লামেন্টে গর্ব করে বলতো যে আমরা বাঙালি, আমরা সেই বাংলার মানুষ যেখানে ধর্ম নিয়ে রাজনীতি হয় না, জাত নিয়ে রাজনীতি হয় না, সেটা বলতে পারছি না। এই বাংলার কৃষ্টি সাংস্কৃতিক কালচার এমন জায়গায় নিয়ে গেছে এই দুটো রাজনৈতিক দল, একদিকে তৃণমূল কংগ্রেস আর একদিকে হচ্ছে বিজেপি। এই দুটো রাজনৈতিক দল মেরুকরণের চেষ্টা সামনের নির্বাচনে করবে। আজকে তারা এনআরসির কথা আবার বলতে শুরু করেছে। আগামী দিনে এনআরসি, সিএএ এইসব নিয়ে মোদীবাবু দিল্লি থেকে পশ্চিমবাংলায় আসবেন, আর দিদিবাবু বেরিয়ে পড়বেন, বলবেন যে আমরা এনআরসিকে আটকাবো, সিএএ কে করতে দেবো না। এই ভুয়ের চাপে একটা মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করবে। কারণ আজকে পশ্চিমবাংলার মানুষ, তারা সাধারণ যে সমস্ত যুবকদের প্রতি সমস্ত কিছু একদম ধূলিসাৎ করে দিয়েছে এই দুটো রাজনৈতিক দল। তাই আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে আশা করি রায় দিবে, সেই বিশ্বাস আমাদের আছে। কিন্তু ধন্যবাদ রতনবাবু আপনাকে। বেশ, অপার্থিবাবু, আলীবাবু, রতনবাবু, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব পরবর্তীতে আবার সময় দেবো আপনাকে, আমরা আলোচনা আসবো। আজকের মতো ধন্যবাদ, নমস্কার। যে কথাটা বলে শেষ করব, খুব গুরুত্বপূর্ণ যে বাংলার রাজনীতি, সবাই বলে রাজার নীতি, বা এটাও বলা যেতে পারে রাজনীতি মানে আদর্শের লড়াই, কিন্তু সেই রাজনীতির লড়াই হতে চলেছে ধর্মের লড়াই। আর যত ধর্মের লড়াইয়ের পথে এগোবে ততই হিংসা কিন্তু বাড়তে পারে, আশঙ্কা রয়েছে। কিন্তু আমরা বাংলার মানুষের কাছে অনুরোধ করব, সচেতন থাকুন, সচেতনভাবে রাজনীতিটা করুন, কোনো হিংসা, কোনো অন্যায়, কোনো কুৎসাকে প্রশ্রয় দেবে না। কোন দিকে এগোয় বাংলার রাজনীতি সেদিকে আমাদের নজর থাকবে, নজর রাখুন আপনারাও। নমস্কার।